আমরা চন্দননগরে যেভাবে ভোট হয়েছে, চন্দননগরে এত সুন্দরভাবে প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় ক্যাম্প বসাতে পেরেছি। আমরা পান্ডুয়াতে 80% 90% ক্যাম্প বসাতে পেরেছি, এবং যেখানে যেখানে আমাদের আগেরবার আমরা চন্দননগর দনিয়াখালী ছেড়ে দিন আমরা ক্যাম্পই বসাতে পারিনি, পান্ডুয়ায় ক্যাম্পই বসাতে পারিনি, কিন্তু এবারে আমরা ক্যাম্প বসিয়ে আমাদের ছেলেরা বসে বসে ক্যাম্প বসিয়ে আমাদের ওখানে ভোট করিয়েছে। এবং আপনারা দেখেছেন যে একটা অদ্ভুত জিনিস সারা চন্দননগর জুড়ে জয় শ্রীরাম ধ্বনিত হয়েছে, আওয়াজ মানে প্রতিধ্বনি হয়েছে, যেটা প্রত্যেকটা মানুষকে ভীষণ মনোবল জুগিয়েছে। এবং ইয়াং জেনারেশন নরেন্দ্র মোদীজি ইয়াং জেনারেশনের জয় শ্রীরাম ধ্বনিতে আমরা এইটুকু বুঝতে পারছি নরেন্দ্র মোদীজি দেশকে ঠিক জায়গা দিয়ে নিয়ে যেতে পারছে। কিছু মানুষ আছেন যারা ওই কালো ফ্ল্যাগ দেখাচ্ছিল, ওই জুতো দেখাচ্ছিল, তো মাকে তারা বাড়িতে জুতো দেখাই হতো, আমি তো মায়ের বয়সী, তো সেই জন্য তারা আমি মনে করে নিয়েছি যে তাদের শিক্ষা দীক্ষাটা ঠিক হয়নি, তারা মাকেও দেখায়, তাদের মায়ের কাছেও আমি ক্ষমা চাইছি, কিন্তু জিতে আসার পর তাদেরকে কি করে শাসন করতে হয় মা হিসাবে সেটা আমি নিশ্চয়ই করব। অন্তত এরপর থেকে তারা জুতো দেখাতে গেলে নিজের মায়ের মুখটা একবার মনে করবে। দিদি 2019-এর যে নির্বাচনের যে লড়াই এবং তারপর এবছরের যে নির্বাচনের লড়াই, এটা কি একটু সহজ ছিল 19-এর তুলনায়? কোনো লড়াই সহজ না, আমি প্রথম থেকে বলে এসেছি যে লড়াই সহজ না, লড়াইটা লড়তে হয়, আমি পরিশ্রম করব, আমি মেহনত করব, কিন্তু আমি মানে পরিশ্রমটা কিভাবে করব, প্ল্যানিং করে করব তার উপর নির্ভর করে। এবং আমরা সেই যেভাবে আমরা ভেবেছিলাম যে আমরা কিভাবে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বো, আমরা পুরোপুরি আমরা প্রত্যেকে আমরা 100% বলছি রত্নাদের না যেভাবে দেখা গেল যে কখনো আপনি বিক্ষোভের মুখে পড়ছেন, কখনো আপনাকে দেখে জয় বাংলা স্লোগান হচ্ছে, আপনি মেজাজ হারিয়ে ফেলছেন বা আপনি কাউন্টার করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে একেবারে ফুল মেজাজে তিনি কখনো মিষ্টি খাওয়ানোর দাওয়াই দিয়েছেন, কখনো তিনি বলেছেন তিনি টায়ার্ড হয়ে পড়ছেন, কখনো তিনি বলেছেন আজকে তো উত্তেজনার সময় নয়। আজকে সকাল থেকে লকেট চট্টোপাধ্যায়কে যেভাবে দেখা গেল, এটা কি লকেট চট্টোপাধ্যায়ের পাল্টা কোনো কৌশল ছিল? দেখুন উনি কি করেছেন না করেছেন জানি না, 7টার সময় উনি যেই বলছেন আমি টায়ার্ড হয়ে গেছি, ওনার কর্মীরা পর্যন্ত সেটাতে ভীষণ বিমর্ষ হয়ে গেছে যে যেদিনকে ভোট পরীক্ষা সেদিনকে যদি ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দেবেন তিনি সকাল 7টায় বলেন যদি আমি টায়ার্ড, তাহলে বাকিরা কি করবে? আর দ্বিতীয় কথা হচ্ছে উনি দলটাকে চেনেন না, ওনার আশেপাশে যারা ঘুরে বেড়ায়, যারা ধনেখালিতে যিনি বিধায়ক ছিলেন ওনার সাথে ঘুরছিলেন, শেষ মুহূর্তে যিনি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় তিনি তার নিজের ফ্রেন্ডকে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে এই বিধায়ক এই মহিলা খুব অসভ্য মহিলা এবং আমি আমার পাশে আর রাখতে চাই না, আমি ওনাকে ট্যাবলো থেকে নামিয়ে দিই। আপনারা দেখবেন যে আমরাও সেটা দেখেছি যে লাস্টের দিকে এই বিধায়ক মহিলা মন্ত্রী ছিলেন অসীমা পাত্র, তিনি কিন্তু ওনার সঙ্গে থাকতেন না, মানে উনি লাস্টে বুঝতে পেরেছিলেন তিনি চোর চামার ডাকাতদের আশেপাশে নিয়ে ঘুরছেন। কিন্তু একটা মানে কি বলবো, মানে উনি না জেনে এরকম ভাবে চলে এসছেন, আমি ওনাকে ওয়েলকাম করবো। যদি সত্যিকারের পলিটিক্সে আসতে হয়, উনি যদি অনেক আগেও উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ যদি করে থাকেন, উনি বিজেপিতে আসার ইচ্ছা প্রকাশ নিশ্চয়ই করেছিলেন, আমাকে কোনো সময় আমাকে ইনডাইরেক্টলি মারফত আমার কাছে খবর এসেছিল 1-2 বছর আগে, কিন্তু ভুল করে উনি ওখানে চলে গেছেন। আমি নিশ্চয়ই ওনাকে বলবো উনি যেন মানে ভুল বুঝতে পেরে যদি সিরিয়াসলি রাজনীতি করতে চান নরেন্দ্র মোদীজির এই দলে উনি পার্টিসিপেট করেন। বিজেপিতে আসতে